This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নিজের বাড়িতেই ঘুরছিল ফিরছিল হাতির ছানা। হাতির বাড়ি জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরের জঙ্গল, যে জঙ্গলের পাশে তিস্তা ক্যানাল, যে তিস্তা ক্যানাল থেকে তোলা হয় বালি, বেশিরভাগটাই বেআইনিভাবে। বেআইনি বালি বোঝাই ডাম্পার ছুটে যায় হাতিদের পাড়া দিয়ে সাঁই সাঁই করে। জঙ্গলের ভেতর নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর নির্দেশকে থোড়াই কেয়ার করে। রাত হলে পাল্লা দিয়ে বাড়ে গাড়ির গতি। হাতিদের বাড়িতে স্বার্থপর দৈত্যের মতো দাপিয়ে বেড়ানো এমনই একটা বালির ডাম্পার পিষে দিয়েছে বাচ্চা হাতিটাকে। হাতির ছানা মারা গেছে। বেচারা হাতির ছানা ভেবেছিল ওই বন যত দূর ঠিক তত দূর ওদের বাড়ি। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. ওই বন যত দূর ঠিক তত দূর আমার বাড়ি, এই মাটিতেই পোতা আছে আমার নাড়ি। সেই নাড়ি ধরে কারা যেন টান মেরেছে, আর তাই বৈকুণ্ঠপুর জঙ্গলের ওই বাচ্চা হাতি বেঘরে প্রাণ দিয়েছে। হাতিদের জঙ্গল, আর সেই জঙ্গলে কেউ কি অধিকার কায়েম করছে? কিভাবে? সমস্ত নিয়ম নীতিকে পাত্তা না দিয়ে। দেখুন, উত্তরবঙ্গে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওই সিসি ক্যামেরার ছবিটা দেখলেন, ওটাতেও তো সেটা দেখা গেছে, পরপর বৃষ্টির ছাঁট যাচ্ছে। আর বালি বোঝাই ডাম্পারটা যখন ওই বাচ্চা হাতিটাকে ধাক্কা মারলো, তখন ওই রকমই বৃষ্টি হচ্ছিল। রাতে ওই রকম বৃষ্টির মধ্যে ডাম্পারটা স্পিড লিমিট না মেনেই যে ছুটছিল, সে ব্যাপারে বন দপ্তর কিন্তু একদম নিশ্চিত। দেখুন, হাতির মৃত্যুতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, বন দপ্তরই করেছে, কিন্তু তাতে কিছু লাভ হবে? অভিযোগ দায়ের করে কি হবে বলুন তো? ওই মরা হাতির প্রাণ তো আর ফিরবে না, তাই না? ফলে প্রকৃতি যেমন ভুগবে, বন্য প্রাণ যেমন ভুগবে, আমরা যেরকম ভুগব। এই প্রকৃতির বুকে তো আমাদের নাড়িও পোতা, সেই নাড়ি ধরেই তো কারা যেন টান মেরেছে, আর তার খেসারত দিচ্ছি বিভিন্নভাবে দিচ্ছি। তা সে ওই মাল নদীতে হরপা বান হোক, বা পাহাড়ের ধস হোক, জলাভূমি বোঝানো হোক, বিপন্ন বায়ুস্তর হোক, বদলে যাওয়া পরিবেশ বা আবহাওয়া হোক, সব কিছুর থেকেই তো পরিষ্কার প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। কেন নিচ্ছে? কারণ কারা যেন সমস্ত সীমা পরিসীমা পার করে দিয়েছে। অথচ খেয়াল করে দেখুন, কোনো রকম ওয়ার্নিং কি ছিল না? কোনো বক্তব্য, কোনো বাধা, কোনো সতর্কবার্তা একদম ছিল না? ছিল তো। মুখ্যমন্ত্রী নিজে বহুবার বলেছেন যে বন্য প্রাণীকে রক্ষা করতে হবে, জঙ্গল বাঁচাতে হবে, এবং বেআইনিভাবে যে সমস্ত জায়গার থেকে এরকম বালি ঠালি তোলা হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। প্রত্যেকটা সুনির্দিষ্ট নির্দেশ, কিন্তু সেসবকে কীভাবে থোড়াই কেয়ার করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো। কতটা বেপরোয়া হলে ভালো ভাবুন তো, যেরকম সর্বোচ্চ স্তরে বসে থাকা একজন এরকম নেত্রীকে বা তার নির্দেশকে এইভাবে অবহেলা করা যায়, অস্বীকার করা যায়, ইগনোর করা যায়। ভেবে অবাক হচ্ছেন? 10 মাস আগের ঘটনা, 2023, রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার ওই বাড়ির পাশেই সরকারি জমি দখল হয়ে গেছিল। এরকমই অভিযোগ উঠেছিল সেই সময়, এবং অভিযোগ উঠেছিল যে সরকারি জমির গাছ কেটে সব ফাঁকা করে দেওয়া হচ্ছে। তারপর সেই জমি 20 থেকে 50 হাজারে বিক্রি হচ্ছে, যেরকম যে দাম পাচ্ছে বেচে দিচ্ছে। সরকারি জিনিস তো, আপনার আমার জিনিস, সরকার আমাদের জন্য। ফলে সরকারের যা কিছু আছে
সবই তো আমাদের নিজেদের জিনিস। ওই কেটে কুটে গাছ ফাছ কেটে যেরকম খুশি দামে বিক্রি করে দিলেই হয়, যা পাওয়া যায় তাই তো লাভ। সেই সমস্ত জমিগুলোতে ভাবুন ইতিমধ্যে বেআইনি দখলদাররা বাড়ি ফাড়ি তৈরি করে ফেলেছেন। আর শুধু তাই নয়, ওই সমস্ত বেআইনি বাড়িতে বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ সংযোগও পৌঁছে দিয়েছে। সবাই নিয়ম মেনে কাজ করছে। এরকম নদীর চরেও আমরা দেখেছিলাম, জানেন তো, বেদখল হয়ে যাওয়া নদীর চরে বাড়ি হচ্ছে, সেই বাড়ির চরেও বিদ্যুৎ পৌঁছে গেছে। কেউ কেউ একদম নিজেদের কাজটা খুব মন দিয়ে করে, বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজটা। সেই সময় মনে আছে যে বিষয়টা নিয়ে মন্ত্রী বীরবাহা হাঁসদা নিজে প্রশাসনকে জানিয়েছিলেন, মন্ত্রী তিনি জানিয়েছিলেন। আর তারপর ওই বেআইনি বসত বাড়িগুলোকে রীতিমতো ছকছকে তকতকে হয়ে তৈরি হয়ে যেতে দেখেছি আমরা। তখন বুঝিনি অবশ্য, এখন বুঝছি। ঝাড়গ্রাম পুরসভার ওই 16 নম্বর ওয়ার্ডে যেখানে মন্ত্রীর বাড়ি, তার 500 মিটারের মধ্যে সরকারি জমি দখলটা আসলে হিমশৈলের চূড়া ছিল, টিপ অফ আইসবার্গ। তখন জলটা বুকের কাছাকাছি উঠে এসেছিল, আর এখন জল নাকের ওপর দিয়ে বইছে। তাতে কারোর নাকটা ভাসিয়ে নিয়ে যাচ্ছে কিনা, মানে নাক ঠাক কাটা যাচ্ছে কিনা, সেটা কেউ হয়তো টের পাচ্ছে, কেউ টের পাচ্ছে না, কিন্তু আদালত টের পেয়েছে। কলকাতার তারাতলায় পোর্ট ট্রাস্টের একটা জমি রয়েছে, জানেন তো, সেই জমিটাও মানে ওই দখল করার সময় তো খেয়াল থাকে না, রাজ্য সরকারি জমি দখল করতে করতে লোকজনের হয়তো মনে হচ্ছে সব সরকারি তো আমার সরকার, সুতরাং সব সরকারি জমি আমার জমি, দখল করে নিলেই হলো, তারপর বিক্রি বাট্টা করলেই হলো। তো তাতে কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কি আর দেখতে গেছে, সব সেম, অল দ্য সেম। তাই সেরকমই ওই পোর্ট ট্রাস্টের একটা জমি কারা যেন দুমদাম করে দখল করে নিয়েছিল। কারা? আরে না, এটা একদম সুনির্দিষ্ট। তৃণমূলের স্থানীয় নেতারা ওই জমিটা দখল করে একটা পার্টি অফিস তৈরি করে নিয়েছিলেন। তারপর যথারীতি পার্টি অফিস তো, ফলে পোর্ট দুমদাম করে তো কোনো পদক্ষেপ নিতে পারে না। তারা নিয়ম নীতি মেনে আলোচনা করেছিল, কাজের কাজ যথারীতি হয়নি। তারপর তারা হাইকোর্টে মামলা করে। সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা ওই জমি খালি করতে বলেছেন, তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলতে বলেছেন যদি পার্টি অফিস ভাঙতে বাড়তি বাহিনী দরকার হয় তাহলে তারাতলা থানাকে বাড়তি বাহিনী নিয়ে যেতে হবে, কিন্তু পার্টি অফিসটা ভাঙতেই হবে। অনেক দিন হয়ে গেল, বুঝলেন। একটা জিনিস বুঝে গেছি, পরপর সব একের পর এক ঘটনা প্রবাহ দেখছি তো, আমাদের এখন মানে বাঙালিকে এখন হাইকোর্ট না দেখালে কোনো কাজ হয় না, অন্তত এ রাজ্যে এটা একদম ধ্রুব সত্য হয়ে গেছে। এই পোর্ট ট্রাস্ট মানে বন্দর কর্তৃপক্ষ, তারা রাজ্যের শাসক দলকে হাইকোর্ট দেখিয়েছে। হ্যাঁ, তারপরেও এখন কাজের কাজটা হবে কিনা সেটা তো পুলিশের ইচ্ছে অনিচ্ছের ওপর নির্ভর করছে, কারণ অতীত বলছে হাইকোর্ট বলার পরেও পুলিশ অনেক কিছুই করে উঠতে পারে না। এই যে রাজারহাট নিউ টাউনের জ্যাংড়া, সেখানে সেচ দফতরের জমি জবরদখল হয়েছে, সেই জবরদখল তুলতে হাইকোর্ট অনেক দিন আগে নির্দেশ দিয়েছিল, কিন্তু এখনও দখলদার উচ্ছেদ করা যায়নি। এই সুকান্তনগরেও সেম ঘটনা দেখেছি আমরা। কেন যায়নি? হ্যাঁ, তা জানি না, আমরা শুধু এই সুযোগে আরও কয়েকটা জায়গা না হয় চিহ্নিত করে দিই। 2-3টেতে আর কী হবে, আরও আছে, সেগুলো লিস্ট নিয়ে নিন। এই সমস্ত জায়গাতেই ওই কেন্দ্র বা রাজ্য সরকারের যে জমিগুলো আছে, সেই জমিগুলোও নাকি বেবাক চুরি হয়ে যাচ্ছে। যদি কেউ না জেনে থাকেন এখনও, জেনে নিন, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। একটা সময় ক্ষমতাবানরা গরিবের ধন সম্পদ জমি জমা ছিনিয়ে নিত, জমি জমা ছিনিয়ে আরও ক্ষমতাবান হতো, তারপরেও লুট থামতো না। ক্ষমতাবানরা আজও আছে, রাজনীতির ঢাল তরোয়ালে ক্ষমতাবানরা আরও বেশি পাওয়ারফুল। পাওয়ারের ঠেলায় শুধু জনতার জমি লুটেই থামছে না তারা, লুট চলছে সরকারের জমিতেও। কলকাতার তারাতলা থানার হেলেনকেলের সরণি। অভিযোগ, এখানেই পোর্ট ট্রাস্টের জমি দখল করে তৈরি হয়েছে শাসক দলের পার্টি অফিস। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পোর্টের জমিতে গড়িয়েছে দোকানপাটও। পোর্ট ট্রাস্টের করা মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ, অবিলম্বে দখলমুক্ত করতে হবে রাস্তা। তারাতলা থানার অফিসার ইনচার্জকে এই নির্দেশ দিয়েছে আদালত। বলা হয়েছে পোর্ট ট্রাস্টকে সাহায্য করবে পুলিশ, প্রয়োজনে অতিরিক্ত বাহিনীর ব্যবস্থা করবে থানা।
আদালত বলার আগে পথ করে উঠছিল শাসক দলের পতাকা। নির্দেশের পর পতাকা উঠাও, উঠছে ক্লাব এবং সমাজ সেবার তত্ত্ব। রাতারাতি বসেছে কচিকাচাদের পাঠশালা। সারা এলাকায় তো পটে জমি আছে, কিন্তু আমরা তো নিজের বাড়ি নিয়ে যাচ্ছি না, বা নিজের জন্য না, এটা সোশ্যাল ওয়ার্কের জন্য। কাউন্সিলর যে আছে আনোয়ার খান, এ পুরোটাই জানে এনারই নেতৃত্বে এই সব কাজ হচ্ছে। এখানে কোনো পার্টি অফিস বলে নেই। হকাররা বসতো এখানে, বাচ্চাদেরকে এনজিও দিয়ে হকাররা করিয়ে দিয়েছে, ওরাই এখন এগুলো দেখি, আমিও দেখেছি। সবাই দেখতে পেলেও পুলিশকে দেখতে পায়নি। দেখতে না পাওয়ার এই পাওয়ার ক্ল্যাশটা গত 9 জুন দেখা গিয়েছে 107 নম্বর ওয়ার্ড ও 108 নম্বর ওয়ার্ডের 2 কাউন্সিলরের মধ্যে। এখানে অভিযোগটা এক, কসবায় সরকারি জমি লুট করে অবৈধ নির্মাণের অভিযোগ। 110 নম্বর ওয়ার্ডে পাটুলি উপনগরীতে একই অভিযোগ উঠেছে, অশান্তি হয়েছে। রবীন্দ্র সরোবরেও জমি লুটের অভিযোগ উঠেছে। খাস কলকাতা বা মফস্বলের এই অবস্থা হলে জেলায় জেলায় কি চলছে? যাওয়া যাক হুগলিতে। তারকেশ্বরের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের শাহচক সরকারি জমিতে শিশু শিক্ষা কেন্দ্র এবং স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা, অথচ সেই জমিতে অনেকদিন ধরেই বসবাস করছেন অনেক পরিবার। সরকারি জমি বিক্রি করে দেওয়া হয়েছে নির্দ্বিধায়। জায়গা কেনার পর যখন সব জায়গা ঘোরা হয়ে গেছে, এমনকি বেলার পর্যন্ত আমরা জানলাম ভেস্টের জায়গা। হ্যাঁ, সরকারি জায়গা যদি হলো তাহলে আগেই হয়েছিল সেই জায়গাটা রেজিস্ট্রি হলো কি করে? টাকাটা নেওয়া হয়ে গেছে, বলছে এটা রেজিস্ট্রি হবে না, এটা সাদা কাগজে। যে বলেছিল ভালো জায়গা, অন্য জায়গার দলিল দেখে আমাদেরকে, মানে আমরা তো লেখাপড়া জানি না, আমরা গরিব মানুষ, ভাববাজ করে এইভাবে লিখে করে নেব। দলিল বা পর্চা দেখাও, কিছু দেখাতে পারেনি, ওই রকম স্ট্যাম্প পেপার দেখাচ্ছিল, এখন সব নুকিয়ে ফেলেছে 10 টাকা স্ট্যাম্প পেপারের উপর। জমি বিক্রি হয়েছে, সই সাবুদও হয়েছে, সবাই জানে, কিন্তু প্রশাসন জানে কি? এরকম কোনো অভিযোগ এখন অবধি আমাদের কাছে লিখিতভাবে আসেনি। এটা জাস্ট আমাদের তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য একটা চক্রান্ত চলছে। আমাদের কাছে এরকম এই ধরনের কোনো অভিযোগ এলে আমরা সেটা তদন্ত করে দেখে, অভিযোগ না এলে আমরা কিভাবে দেখবো যে এই জায়গাটা কি অবস্থায় আছে। সব দেখে শুনে না ফের সুকুমার রায়কে স্মরণ করতে ইচ্ছে করছে, জানেন তো। সুকুমার রায় সেই গোঁফ চুরি ছড়াটা ছিল, ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। সবাই ভাবতে বসেছিল যে গোঁফ কি করে চুরি যেতে পারে, তা কখনো হয় নাকি? এরকমই তো অনেকেই ভাবছিলেন, এটাও আবার হয় নাকি চুরি, তাও আবার আস্ত জমি চুরি। জমি কখনো চুরি হয়, তাও আবার সরকারি জমি? এটা কি হয় নাকি কখনো সম্ভব? দেখলেন তো, চোখের সামনে দেখা যাচ্ছে এ রাজ্যে সব সম্ভব। এ রাজ্যে সরকারি জমি বেবাক চুরি হচ্ছে। আর রাজ্য বলে রাজ্য, জেলার কথা ছেড়ে দিন, খাস কলকাতায় একদম সরকারি জমি দিনে দুপুরে বেমালুম বিক্রি হয়ে যাচ্ছে। আর সেই জমির দখল কার জিম্মায় থাকবে তা নিয়ে তৃণমূলের নিজেদের মধ্যেই মারপিট চলছে। আর কি শুধু মারপিট, অভিযোগ পাল্টা অভিযোগ, গলাবাজি সব ওপেনলি হচ্ছে আর কি। কি অসাধারণ একটা পরিস্থিতি, তাই না? আমরা সবাই রাজা। আমরাই দেখিয়েছিলাম যে কলকাতা পুরসভার ওই 107, 108 আর 110 নম্বর ওয়ার্ডে তৃণমূলের লোকেরা নিজেদের মধ্যে মারপিট করছিলেন। কাউন্সিলর, বড় চেয়ারম্যান, বিধায়ক সবাই একটা পক্ষ, যে যাকে পারছিলেন এ ওকে মারছিলেন, মেরে মুখ মাথা যে যা পেরেছেন ফাটিয়ে দিয়েছেন। আর তারপর কি হয়েছিল, কাউন্সিলর থেকে শুরু করে বড় চেয়ারম্যান সবাই এক অভিযোগ করেছেন, শুধু অন্যের দিকে আঙুল তুলেছেন। সবার অভিযোগ কি, জোর করে সরকারি জমি দখল। এ বলছে ও করেছে, ও বলছে ও করেছে। বেআইনি নির্মাণ সেখানে করার জন্য মদত দেওয়ার অভিযোগ উঠেছে। সবাই এ ওকে দেখিয়েছেন, ও ওকে দেখিয়েছেন, ও মদত দিয়েছে, ও মদত দিয়েছে। ভাবুন একবার, সরকারি জমি, তার সাথে তো দলের কোনো সম্পর্কই থাকার কথা নয়। সেই জমি কে নিয়ন্ত্রণ করবে, কে বেচবে, কে কিনবে, কে সে সমস্তটা পুরোটা দেখাশোনা করবে, তার জন্যে নাকি গোষ্ঠী সংঘর্ষ। কোনো মানে হয়? খোঁজ খবর নিয়ে আমরা কি জানতে পেরেছি জানেন? এই দুটো ওয়ার্ড, এতেই মোটামুটি 190টার মতো ধরুন জমি রয়েছে, খালি জমি। এই রকম জায়গায় যদি এরকম 190টার মতো খালি জমি থাকে, তার বাজার দর কত ভাবতে পারছেন? চোখ বুঝে বেশ কয়েক কোটি টাকা।
ফলে ওই ফাঁকা জমির দিকে এখন চোখ পাকিয়ে বসে রয়েছে জমি হাঙরেরা। ওই জমির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তাই নিয়েই গোলমাল গত 2-2.5 বছর ধরে এই চলছে। এই এলাকায় বেশ কয়েকটা বিলাসবহুল আবাসন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। মোটামুটি লোকজন জানতে পেরে গেছেন যে এখানে এরকম ভালো আবাসন হয়, আর তার জন্য 60 থেকে 62টা সরকারি প্লট নাকি চুপচাপ বেআইনিভাবে বিক্রি হয়ে গেছে। রাতের অন্ধকার এই সমস্ত জমিগুলোতে না কেএমডিএ তাদের বোর্ড লাগিয়ে রেখে দিয়েছিল সরকারি জমি, এটাই বোঝানোর জন্য। রাতের অন্ধকারে সেগুলো চুপচাপ সরিয়ে ফেলা হচ্ছে, আর তারপর দিনের বেলা সব কাগজপত্র তৈরি করে বিক্রি। আজ সরকারি জমি জবরদখল ঠেকাতে 5 সদস্যের একটা উচ্চ পর্যায়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন হাই পাওয়ার্ড কমিটি করেছে রাজ্য সরকার। সেই কমিটিতে বড় বড় মাপের আমলা টামলাকে রাখা হয়েছে, সব বড় বড় ব্যাপার তো, তাই জন্য পুরো কমিটিটা বড়, হাই পাওয়ার, উঁচু পাওয়ারের, উঁচু শ্রেণীর আমলা টামলা সব বড় বড়। তারাই নাকি ওই জমি দখল রুখতে পলিসি মানে নীতি তৈরি করবেন। নবান্নে বৈঠক হয়েছে, আর সেখানে এই জমি দখল নিয়ে নাকি মুখ্যমন্ত্রী রীতিমতো বকাঝকা দিয়েছেন। তারপর অবশ্য আমরা বুঝেছিলাম যে এবার একটা কমিটি গড়া হবেই হবে। মুখ্যমন্ত্রী যখন রাগ করেছেন, বকাঝকা করেছেন, এবার তো একটা কিছু তো করতে হবে, সেটা বুঝতে পারছিলাম। শুধু বুঝতে পারছিলাম না ওই কমিটি হলে সেটা করবেটা কি। এখন কমিটি হয়ে গেছে, বিশ্বাস করুন এখনও বুঝতে পারছি না এই কমিটি করবেটা কি। কারণ চোখের সামনে সরকারি জমি চুরি হয়ে যাচ্ছে, শাসক দলের লোকেরাই তো এই অভিযোগ করেছেন। তারা দেশে লোক নন, কেউ কাউন্সিলর, কেউ বড় চেয়ারম্যান, কেউ বিধায়ক, এরা সব এই রকম সব অভিযোগ করার পরেও এখন পর্যন্ত তো প্রশাসনকে তেমন কিছু করতে দেখিনি। এখনও জানি না এই সমস্ত কমিটি হওয়ার পর তারা কি করবেন বা আদৌ করবেন কিনা। ওই নবান্নের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলে দিয়েছেন যে ওই জমি সংক্রান্ত বিষয়ে যারা দেখাশোনা করে ভূমি দফতরগুলো, সেখানে ওই ঘুঘুর বাসা হয়েছে, সেগুলো ভাঙতে হবে। আচ্ছা, সরকারি জমিগুলো কি অবস্থায় রয়েছে, কোনো জবরদখল ঠকল আছে কি না তা নিয়ে সব দফতরের সচিব এবং জেলা শাসকদের কাছে নাকি মুখ্যমন্ত্রী রিপোর্ট পর্যন্ত চেয়ে বসে আছে। ভাবুন তো, এত দূর অবধি বিষয়টা গড়িয়েছে। গড়ালো কী করে? একদিনে তো হয়নি, রাতারাতি তো হয়নি। এ তো ছোট্ট এইটুকুনি একটা জিনিস না যে ইচ্ছে হলো পকেটে তুললেন বা না আরেকটু বড় ওই বাজারের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাড়ি চলে গেলে। এ তো জমি, সে জমি তো কারোর দখল নিতে গেলে অনেক রকম ব্যবস্থা করতে হয়। সব হয়ে গেল, এতদিন ধরে হয়ে গেল, এমনকি মারপিট শুদ্ধ হয়ে গেল তাই নিয়ে। এত অভিযোগ, পাল্টা অভিযোগ সব হলো, তারপর এখন রিপোর্ট চাওয়া হচ্ছে। সচিব, জেলা শাসক তো বটেই, এবং এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর ক্ষোভটা তো অন্যায্য না, তাই না? মানে যাদের বকাঝকা করছেন, এতদিন ধরে এই সমস্ত হয়ে গেছেন, এরা কেউ কিছু করেননি, মুখ্যমন্ত্রীর ক্ষোভ খুব স্বাভাবিক। তাই জন্য মুখ্যমন্ত্রীর ক্ষোভের হাত থেকে ওই জেলা শাসক, সচিব ছাড়াও পুলিশ কর্তারাও ছাড় পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতার বিধাননগর পুলিশের কর্তাদের ওপর শুধু ক্ষোভ প্রকাশ করে থেমে থাকেননি, বিধাননগর পুলিশ কমিশনার পদে রদবদল পর্যন্ত ঘটিয়েছেন। পুলিশ মন্ত্রী তিনিও ধরছেন সেই বেচারা পুলিশকেই, তার নিজের দফতর বলে অবশ্য কথা, ধরতেই পারেন। তিনি নিজের দফতরকে রাখবেন না ফেলবেন, আগায় কাটবেন না গোড়ায়, সেসব তো তার ইচ্ছে। আমি শুধু অন্য কথা ভাবছি, পুলিশ বেচারা কোন দিকে যাবে বলুন তো? বিরোধী হলে না হয় সটার ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু যেখানে শাসক দলের লোকই অভিযুক্ত, অভিযোগকারীও শাসক দলে, সেখানে পুলিশের কি অবস্থা হতে পারে সেটা কিন্তু তাদের থেকে ভালো কেউ জানে না। গোটা দলটা হচ্ছে তোলাবাজির দল। তোলাবাজি করতে গিয়ে যার যেখানে যে যত বড় মাস্তান তাকেই পুলিশ সমর্থন করে। কেন? মুখ্যমন্ত্রীর তো একটা প্রচ্ছন্ন নির্দেশ আছে, তৃণমূল মার্কা মাস্তানদের রক্ষা করো, তাদের প্রশ্রয় দাও, তাই এটা হচ্ছে। যারা সিন্ডিকেট করেন তাদেরই দল তো তৃণমূল কংগ্রেস, তাদের প্রতি উষ্ণ প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের নেত্রী করবেনটা কি? এই ধরনের ঘটনা অস্বাভাবিক কিছু নয়, বরঞ্চ অস্বাভাবিক এটা যে মুখ্যমন্ত্রী কেন এগুলো বলেন। সবটাই তো কলকাতা কর্পোরেশনের এরিয়ার মধ্যে নয়, তার বাইরেও তো অনেক ওয়েটল্যান্ড আছে, তার বাইরেও অনেক জমি আছে যেগুলো পঞ্চায়েতে আছে, এতে আছে। সেখানেও যেহেতু কলকাতার লাগোয়া, ওখানে অনেক দাম, সেগুলো এনক্রোচ হয়ে যাচ্ছে। এগুলো প্রশাসনকে, এনভায়রনমেন্টকে এবং পুলিশকে এটা দায়িত্ব নিয়ে দেখতে হবে।
আমাদের যেখানে বলবো আমরা গিয়ে ভেঙে দেবো। জবরদখল হয়েছে জমি, আমি বলেছি পার্টি অফিসগুলো আগে ভাঙুন। সরকারি জমি যদি কেউ কোথাও দখল করে থাকে ইত্যাদি, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে মিটিং করছেন, প্রশাসনকে বলেছেন, পুলিশকে বলেছেন, ওগুলো ওনাকে ভাবতে হবে না। বিজেপির ভেতরে জমি নিয়ে মারামারি চলছে, পুরনোরা বলছে নতুনরা এসে জমি কেড়ে নিচ্ছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন, দুটো জিনিস তো বুঝলাম। আমরা কিছু জমির কথা জানতাম, সেগুলো এই কলকাতার কথা বলছিলাম, কিছু বাইরের জেলা ফেলার কথাও আমরা বলেছি, কিন্তু আশেপাশে যে আরও অনেক জায়গা আছে যেগুলো এরকম বেবাক কেউ না কেউ দখল করে নিচ্ছে, ফিরহাদ হাকিমি তো আমাদের জানিয়ে দিলেন। তারা তার মানে জানেন আর কি। কুণাল ঘোষ তিনি অবশ্য একটু অন্যভাবে ব্যাপারটা ভাবছেন, এটাও বুঝলাম। তিনি বোধহয় জানতে চাইছেন যে সরকার যখন তাদের, মুখ্যমন্ত্রী যখন তাদের দলনেত্রী, তখন তারা যা ভালো মনে করবেন তাই তো করবেন, কেন বিরোধীরা ফালতু ফালতু মাথা ঘামাতে যাচ্ছেন, তারা তো তাদের কাজটা করেই ফেলবেন। ববি হাকিম কিন্তু স্বীকার করে নিয়েছেন, কুণাল ঘোষ যাই বলুন, জমি জবরদখল হচ্ছে, তারা খবর পেলে গিয়ে ভেঙেও দিচ্ছেন। আচ্ছা, তাহলে এই যে গত 2 সপ্তাহে কসবার পাটুলির ওই তৃণমূল নেতারা এত বেআইনি নির্মাণের কথা বললেন, এত অভিযোগ পাল্টা অভিযোগ করলেন, কোনো কিছু তো ভাঙা পড়েছে বলে শুনলাম না। সেগুলো কবে ভাঙা হবে বলুন তো? আজ অবশ্য পুরমন্ত্রী জানিয়েছেন কলকাতার যেখানে সেখানে রেস্তোরাঁর জন্য ছাদও ভাড়া দেওয়া হচ্ছে, সেটা আর নেওয়া যাবে না, এটা তার জায়গা রয়েছে, তার একদম কড়া নির্দেশ। রুফটপ রেস্তোরাঁর অনুমতি দেওয়ার আগে আগুন টাগুন নেভানোর ব্যবস্থা আছে কিনা সেগুলো সব খতিয়ে দেখা হবে। মানে তিনি বুঝিয়ে দিচ্ছেন দরকার পড়লে প্রশাসন কড়া হতেও পারে, মানে ওখানেও কোনো একটা সময় তারা কড়া হয়ে ভাঙা ঠাঙা যে সমস্ত বেআইনি নির্মাণ আছে সেই কাজকর্মগুলো করতেও পারেন। মানে প্রশাসন কড়া হতে পারে, কিন্তু সব সময় হয় না। এটা কি সমস্যা বলে ধরবো, না জাস্ট একটু ধৈর্যের পরীক্ষা বলে ধরবো? সে যাকে রাজনৈতিক নেতারা আর কি করছেন জানি না, তারা রাজনীতি করছেন এটা বুঝতে পারছি, করুন, আমাদের কোনো আপত্তি নেই, এটাই তাদের করার কথা। কিন্তু আমরা বরঞ্চ বোঝার চেষ্টা করি যে সরকারি জমিটা চুরি হচ্ছে কেন সব জানা সত্ত্বেও প্রশাসন কিছু করতে পারছে না, কেন প্রশাসনিক নিয়ন্ত্রণটা আলগা হচ্ছে, এবং সবথেকে বড় কথা, একটা সরকারি জমি, চারটিখানি কথা তো নয়, সেটাকে কেউ এরকমভাবে দখল করে নিয়ে বিক্রি করে দেওয়ার সাহসটা কোত্থেকে পাচ্ছে। বুঝতে গেলে কয়েকটা কথা বলতে হবে আর কি, 1, 2, 3 এরকম করে বোঝাতে পারেন, আপনারা বুঝতে পারেন, আমরাও সেরকমভাবেই চেষ্টা করছি আপনাদের বোঝানোর। ধরুন, ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্বটা প্রথমেই আসবে, এটা একটা বড় কারণ। 2, পুলিশ প্রশাসন এদের ইন্টেলিজেন্সটা তাহলে কি দুর্বল হয়ে পড়ছে, নজরদারিটা কোথাও গিয়ে ঘাটতি থেকে যাচ্ছে, সেই জন্যই এতগুলো কাণ্ড হচ্ছে। 3, স্বেচ্ছাচারিতা, দলের মধ্যে স্বেচ্ছাচারিতা। এবার এই স্বেচ্ছাচারিতাটা শাসক দলের মধ্যে তৈরি হয় কেন? 2টো কারণে। 1, শাসক দলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব, আর 2, সেই দ্বন্দ্ব ঠেকাতে না পারা ওই হাত পা বাঁধা প্রশাসনের জন্য। লোকজন যখন দেখে যায় যে এ সমস্ত ক্ষেত্রে যা হবে কারোর কিচ্ছু করার নেই, প্রশাসন কিচ্ছু করতে পারবে না, তখনই তারা বেপরোয়া হয়ে ওঠে। তারই মাসুল কি আমরা গুনি, সরকার গুনছে এখন, এবং তার জন্য এই তাদের একের পর এক জমি হারিয়ে যাচ্ছে। এর উত্তরটা যারা দিতে পারেন তারাও কিন্তু হয় নেতা, আর নয়তো ভগবান। আমরা তো আদার ব্যাপারই, আমরা শুধু প্রশ্ন করতে পারি আর নেতাদের কিছু তথ্য দিতে পারি, যাতে তারা একটু ভাবতে বাধ্য হন, যদি ভাবতে চান আর কি। মানে নেতারা যাতে তাদের মগজাস্ত্রে আরও একটু শান দিতে পারেন, তার জন্যে কিছু কথা বলতে পারি, যে কথাগুলো না বললেই নয়।
আন্তর্জাতিক যোগ দিবস, শ্রীনগরে যোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। না, ভাবছেন তো আজকে নিশ্চয়ই না বললেই নয়ের ইস্যু যোগ, একদম নয়। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার যোগব্যায়াম বিশেষজ্ঞ রয়েছেন, বিভিন্ন ভঙ্গিতে তারা যোগব্যায়াম করছেন। আপনি কিভাবে করবেন, বসে, শুয়ে, চেয়ারে বসে, সব দেখিয়ে দিচ্ছেন। ইচ্ছে মতো তাদের ভিডিও চালিয়ে দেখে নিন, এখানে কিছু পাবেন না, কারণ যোগব্যায়াম নিয়ে আমাদের জ্ঞান রীতিমতো সীমিত। কিন্তু অন্য একটা জ্ঞান আমাদের খানিকটা আছে, কারণ যোগ শব্দটার আরও একটা মানে হয় কিন্তু, যার মানে যুক্ত করা, ওই অঙ্কের যোগ বিয়োগের যোগ আর কি। এটা তো আপনিও জানেন, আমরাও জানি, সুতরাং এটা নিয়ে আলোচনা করতেই পারি। ভাবছেন তো যে নরেন্দ্র মোদীর এই যোগের সঙ্গে সেই যোগের কোনো যোগসূত্র রয়েছে নাকি? রয়েছে। আমি বলতে থাকছি, আপনারা জাস্ট মিলিয়ে নিন। দেখুন, নরেন্দ্র মোদী কেন এত জায়গা থাকতে কাশ্মীরের ওই ডাল লেকের পাড়েই যোগাসন করলেন? যোগ করার জন্য। কোন যোগ? 2019-এ ওই 370 অনুচ্ছেদটা যখন রদ করলেন, মোদী সরকার যখন রদ করলো, তারপর থেকে বিজেপির কী দাবি ছিল? কাশ্মীরকে ভারতের সঙ্গে পুরোপুরি যুক্ত করেছেন মোদী। তাহলে একখানা যোগ পেয়ে গেলেন। এবার মোদী ডাল লেকের তীরে যোগ করলেন। ওই ডাল লেকে একটু এগিয়ে আমন সেতুর ওপারেই তো পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেখানেও তো ভারতের সঙ্গে যুক্ত হওয়ার শর্তটা জোরালো হচ্ছে, তাদেরও তো একটা বার্তা দেওয়া গেল। তাহলে এটা দ্বিতীয় যোগ। এবার তৃতীয় যোগ, এই অঙ্কটা একটু জটিল, কারণ লোকসভা নির্বাচনে বিজেপির কিন্তু যোগ নয়, বিয়োগ হয়ে গেছে। 63টা আসন কমেছে বিজেপির, এবার কংগ্রেসের সেখানে 48টা আসন বেড়েছে, মানে কংগ্রেসের ক্ষেত্রে এটা যোগ হয়েছে। কিন্তু ভোট সরাসরি যদি বিজেপির থেকে কংগ্রেসে যেত, তাহলে কিন্তু বিজেপির অত দুঃখ ছিল না। যেটা গেছে সেটা জানতেন, সেটা ফিরিয়ে আনলে এই সমস্ত ঝামেলা চুকে যেত। কিন্তু বিজেপির থেকে বিয়োগ হয়েছে যে ভোটগুলো, মানে দলিত আর অনগ্রসর ভোট, সেগুলো নিয়ে গেছেন মাঝ থেকে অন্য একজন, তৃতীয় পক্ষ, অখিলেশ যাদব। আর রাহুল গান্ধীর খাতায় যেটা যোগ হয়েছে সেটা মুসলিম ভোট, এক পেশে এক চেটিয়া। এবং এটা বিজেপির ছিল না কোনো দিন হবেও না, এটা তো মোটামুটি তারাও জানেন। এবার এই যোগ বিয়োগের কঠিন অঙ্কে বিজেপির বিড়ম্বনাটা একবার খেয়াল করে দেখুন। যেটা তাদের থেকে বিয়োগ হয়নি, অর্থাৎ মুসলিম ভোট, সেটা পেয়েছে কংগ্রেস, কিন্তু তার ফলে শেষ পর্যন্ত তো বিজেপির খাতাতেই বিয়োগ হয়েছে। এবার একটু জটিল হয়ে যাচ্ছে অঙ্কটা, আমি বুঝতে পারছি। এবার একটু জটিল, মুশকিল কী জানেন তো, এই জটিল অঙ্কটাকে সরল করতে গিয়ে নরেন্দ্র মোদীও একটু বেশি জটিল আঁক কষেছেন। এই যে শ্রীনগরে তিনি যে সেলফিটা তুলেছেন, খেয়াল করে দেখুন, চারিদিকে হিজাব পরিহিতারা রয়েছেন। কাশ্মীর, সেখানে তো মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ, ফলে হিজাব পরিহিতারাই বেশি সংখ্যায় থাকবেন, এটাই স্বাভাবিক। এবং তিনি দেশের প্রধানমন্ত্রী, দেশের নাগরিকদের সঙ্গে তিনি যে সেলফি তুলবেন, তাতে তো কোনো অবাক হওয়ার কিছু নেই। তিনি সেটাই করেছেন যেটা হওয়ার কথা, যেটা স্বাভাবিক। কিন্তু রাজনীতিকরা তো অন্যভাবে দেখেন, তারা তো নিশ্চয়ই ভাবতে বসবেন, এই একটা সেলফি যে তুললেন, এতে দেশের ভোটিং প্যাটার্নটা রাতারাতি বদলে যাবে নাকি? যেটা প্রথম থেকেই বিজেপির জন্য বিয়োগের দিকে ছিল, মানে সংখ্যালঘু ভোট, সেটা যোগে বদলে যাবে নাকি? একদম নয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর জন্য এই সেলফিটা অত্যন্ত জরুরি। কেন জানেন? তিনি বহুত্ববাদী গণতন্ত্রের প্রধান পুরুষ, চিফ এক্সিকিউটিভ অফিসার। এবার আন্তর্জাতিক বিশ্বে নরেন্দ্র মোদীর ইমেজে যাতে রাহুল গান্ধী বা কংগ্রেস কোনোভাবেই কোনো কিচ্ছু বিয়োগ করতে না পারে, তার জন্য এই সেলফিটা যোগ করা কিন্তু অত্যন্ত জরুরি ছিল। আর আরেকটা কথাও মনে রাখবেন, এই যোগ বিষয়টার সঙ্গে না একটা শব্দটা শুনলেই কিরকম একটা সনাতনী সংস্কৃতির একটা গন্ধ রয়েছে। নরেন্দ্র মোদী সেই ধারণাটাও ভাঙার চেষ্টা করলেন। এবার রাজনৈতিক মহল, যাদের চট করে দেখা যায় না কিন্তু যাদের বক্তব্য নিয়মিত শোনা যায়, তাদের বক্তব্য কি জানেন? মোদির এই সেলফি আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সেটা হচ্ছে উপলব্ধি, ভুল বোঝা, নিজের কোথায় ভুল হচ্ছে সেটা রিয়েলাইজ করা,
রিয়েলাইজেশন। মুসলিম ভোট কংগ্রেসে একতরফা পড়ায় বিজেপির যে ক্ষতি হয়েছে এবং সে ক্ষতিটা তাদের শেষ পর্যন্ত কোন জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছে এবং সেটাকে যে আর উপেক্ষা করা সম্ভব নয় সেটা দ্রুত বুঝে ফেলা। এতদিন ধরে সেটাকে উপেক্ষা করাটা ভুল হয়েছে সেটা বুঝে ফেলা। রাজনৈতিক নেতারা না যত বিচক্ষণ হন তাদের কিন্তু এই দ্রুত বুঝে ফেলার ক্ষমতাটা তত বেশি থাকে। মানে দুটোই একই সঙ্গে একে অপরের পরিপূরক আর কি। যার যত এরকম দ্রুত বুঝে ফেলার ক্ষমতা বেশি তিনি তত বিচক্ষণ। এই রিয়েলাইজেশন, এই ক্ষমতাটাই তো দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও 2019-এ ওই লোকসভা ভোটে যখন দল খারাপ ফল করলো তারপরেই কিন্তু তিনি বুঝে ফেলেছিলেন ভুলটা কোথায়। তাই ওই ভোটের খারাপ ফলের পরেই দলের নেতাদের কাটমানি ফেরত দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। আমি শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা অনুরোধ করব, লোভ করবেন না কেউ। একজন দুজন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন তাকে গিয়ে ফেরত দিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কাটমানির কথা তুলেছিলেন, তাতে নিচুতলায় কী বার্তা গেছিল? দলের শীর্ষ নেতৃত্ব এই লেনদেনে যুক্ত নয়। কিছু নেতা দলের নাম ভাঙিয়ে কাটমানি নেয়। তার মানে কি হলো? রাজনীতির যোগ বিয়োগের হিসেবে যদি বিষয়টাকে ফেলা যায় তাহলে কি দেখা যাবে? দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানির অভিযোগ থেকে নিজেকে বিয়োগ করেছিলেন প্রথমে, তারপর নিজের দলকেও বিয়োগ করে দিলেন। স্বয়ং নেত্রী কাটমানি ফেরত দিতে বলেছেন। ফলে এটা তো একটা বড় ব্যাপার ছিল দলের নেতাদের জন্য, এটাই একটা বিরাট বার্তা ছিল। কিন্তু 5 বছর হয়ে গেছে, তারপরেও নেতারা কাটমানি যে নিচ্ছেন সে অভিযোগ তো প্রতি মুহূর্তে শোনা যাচ্ছে। এই যে বিভিন্ন ওয়ার্ড থেকে যা কথাগুলো শুনছেন তাও তো এর কাছাকাছি একই বিষয়। নামগুলো কিছু কিছু জায়গায় বদলে যাচ্ছে, এর বেশি তো কিছু নয়। নেত্রীর কথাকে অমান্য করা হচ্ছে, এটা হচ্ছে প্রথম আর শেষ কথা। এর কি ব্যাখ্যা হয়? ব্যাখ্যা হয়, প্রথম ব্যাখ্যা হলো যে তৃণমূল নেত্রীর কথা তার দলের নিচুতলার লোকেরাই আর শোনে না। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো তৃণমূল নেত্রী সব জেনে শুনেও কিছু করতে পারছেন না, চেষ্টা করছেন কিন্তু কোথাও গিয়ে যেন সিস্টেমে তার যাবতীয় প্রচেষ্টাটা আটকে যাচ্ছে, ধাক্কা খেয়ে যাচ্ছে। আর মাঝখান থেকে এই কাটমানি সিস্টেমটা উঠে তো যায়নি, বরঞ্চ বিভিন্ন রূপ নিয়ে আরও বেশি রমরম করে উঠে এসেছে। মানুষের পকেট থেকে টাকা তো বেরোচ্ছেই, আর মানুষের পকেট থেকে টাকা বিয়োগ হচ্ছে। এটার পর যোগ নিশ্চয়ই কারোর পকেটে হচ্ছে। কার পকেটে যোগ হচ্ছে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দেখিয়ে দিলেন, ঠিক যেরকম অতীতে দেখিয়েছিলেন। ফলে রাজ্যবাসীকে কোন দিকে তাকাতে হবে সেটাও দেখিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে এক শ্রেণীর অফিসার নাকি কাটমানি খাচ্ছেন, তৃণমূলের টাকার কোনো প্রয়োজন নেই। এটাও খুব পরিষ্কার করে দিয়েছেন, মানে দলকে বিয়োগ করেছেন। তারপর কি বলেছেন? পূর্ত দফতর কাজ করছে আর কাটমানি খাচ্ছে অফিসাররা। মানে সাধারণ মানুষের পকেট থেকে যে টাকা বেরোচ্ছে তা তৃণমূলের কারোর পকেটে যোগ হচ্ছে না, কারণ তৃণমূলের কারোর টাকার প্রয়োজনই নেই। ওই টাকা ঢুকছে এক শ্রেণীর অফিসারের পকেটে, সেখানে যোগ হচ্ছে। তারাই হচ্ছে আসল। এবার দেখুন, সব এলাকাতেই তৃণমূল নেতারা একদম মুখ চেনা লোক, তাদের মুখ সবাই চেনেন। রাজ্য স্তরের যারা তৃণমূল নেতা তাদের তো গোটা রাজ্যের মানুষ চেনেন, কিন্তু অফিসার কজনকে চেনেন বলুন তো আপনি? মানুষ জানেন যে অফিসার বলে একটা শ্রেণী রয়েছে, তারাই বিভিন্ন দপ্তরের কাজকর্ম সামলান, কিন্তু কজনকে ব্যক্তিগতভাবে নামে মুখে সাধারণ মানুষ, রাজ্য ছেড়ে দিন, জেলার মানুষ কজনকে চেনেন বলুন তো? তারা একটা আসলে অচেনা শ্রেণী, যাদের নাম আছে কিন্তু মুখ নেই, অবয়ব নেই। আর যারা আছেন তার মানে তারা থেকেও নেই, চেনা আবার অচেনা। এবার বিভিন্ন সার্টিফিকেট আর নোটিশে যাদের সই থাকে কিন্তু মানুষ তাদের কেমন দেখতে কেউ জানেন না, এমন একটা অচেনা শ্রেণী যখন কাটমানি খেয়ে নিচ্ছে, এই অভিযোগটা তোলা মানে কি? মানে অভিযোগটা একদম নিরাপদ অভিযোগ।
অফিসাররা চাকরির শর্তে বন্দী, প্রকাশ্যে প্রতিবাদ তারা করতে পারবেন না। আর তারপর নির্দিষ্ট কোনো অফিসারের নামই করেননি মুখ্যমন্ত্রী, ফলে কে আর প্রতিবাদ করবেন, কে আর আগ বাড়িয়ে বলবেন যে ওই যাতে কেউ বলতে পারেন এ তো সেই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি কেস হয়ে গেল। ফলে কেউ যেচে নিজের ঘাড়ে এই সমস্ত দায় নেবেন না। কিন্তু মানুষ জানলো কাদের ঘাড়ে সব কিছু চাপাতে হবে। একদল অফিসার তারাই টাকা খেয়ে নিচ্ছে, সেই অফিসারদের তারা চেনেন না কিন্তু জানেন কারা টাকা খেয়ে নিচ্ছে। আর জানুক যাই জানুন, মানে কে খাচ্ছে না খাচ্ছে এটা অন্তত নিশ্চিতভাবেই জানছেন যে তৃণমূল নেতাদের কোনো দোষ নেই। তাই পুরসভা বা বিধানসভায় তৃণমূল নেতাদের ভোট দিতেও কোনো সমস্যা নেই, আর নেতাদের ভোট চাইতেও কোনো সমস্যা নেই, কারণ দোষ তো নেতাদের নয়, দোষ তো ওই পাড়ার অফিসারদের। সত্যি ভাবুন তো, রাজনীতিক দিক থেকে একদম নিরাপদ একটা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি অ্যাকচুয়ালি নিজের দল থেকে শূন্য বিয়োগ করেছেন। শূন্যকে বিয়োগ করলে যেমন মূল সংখ্যায় কোনো পরিবর্তন হয় না, তেমন অফিসাররা তারা তো ওই শূন্যের মতোই, তাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে ভোট অঙ্কে কোনো কিচ্ছু বিয়োগ হয় না। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। তো কাটমানি কোন অফিসাররা খায় না খায় তার থেকে তো বড় কথা তৃণমূল নেতাদের তো বাড়ির খাটের তলা থেকে যে পরিমাণ টাকা উদ্ধার হতে আমরা দেখেছি, তা আমার তো মনে হচ্ছে যত দোষ নন্দ ঘোষকে দেওয়া হচ্ছে, অফিসারদের ঘাট দিয়ে পার করানোর চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী যদি ঠিক থাকে, কোনো অফিসারের দম নেই যে পয়সা খাবে। কাটমানি নিয়ে মুখ্যমন্ত্রী নিজে সরব হচ্ছেন, উনি নিজেই কাটমানি খান, উনি নিজেই কাটমানি খান। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাপটে প্রধানমন্ত্রী এলে চিফ সেক্রেটারি যায় না রিসিভ করতে, এরকম তো ঘটনা আমরা বাংলায় দেখেছি। সেখানে বিশ্বাসযোগ্য কি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে ঘুষ খেও না, কাটমানি খেও না, আর কোনো অফিসার সাহস করে ঘুষ খাবে, কাটমানি খাবে? ওনার একাংশের অফিসার আর ওনার একাংশের দলের নেতারা তাদের সাপ্লাই করা মানি কালীঘাট আর ক্যামাক স্ট্রিট এখানে যায়, আর তার পরিবর্তে ওনার রাজনৈতিক দল চলে। একসময় বলতেন উনি ছবি বিক্রি করে টাকা পান। এত বড় সরকার, এত বড় রাজ্য, তাতে এত ভালো কাজ হচ্ছে, কোটি কোটি মানুষ উপকার পাচ্ছে, 99% বেশি কাজ ভালো হচ্ছে। কোথাও এটা তো সমাজ, তো কোথাও কোনো ভুল ত্রুটি অন্যায় ঘটতে পারে 0.0001%। সেই জায়গাটা কানে আসার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কড়াভাবে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিচ্ছেন, পদক্ষেপ নিচ্ছেন, থামাবার কথা বলছেন, এ তো ভালো কথা। ওনার পুরমন্ত্রী তো নারদ ভিডিওতে দেখেছিলাম বলেছিলেন যে এইটুকু টাকাতে আমার কি হবে, এবং অন্যান্য মন্ত্রীরাও বিধায়করাও যেভাবে হচ্ছে ছবি বিশ্বাসের স্টাইলে পয়সা টয়সা খেয়েছিলেন, ফলে পয়সার প্রয়োজন নেই সেটা আর কেউ বিশ্বাস করে না যে তৃণমূলের নেতাদের পয়সা লাগে না। অল্প পয়সায় সন্তুষ্ট হন না সম্ভবত, সবাই এখন দামোদর শেঠ হয়ে গিয়েছেন, অল্পতে সন্তুষ্ট হচ্ছেন না, এবং এর জন্যেই কার্যত আমার ধারণা উনি ওই কথাটা বলেছেন যে অফিসারদের ঘাড়ে দায় চাপিয়ে রাজনৈতিক দলটাকে বাঁচানোর একটা চেষ্টা। দেখুন, বিরোধীরা তো অভিযোগ করবেনই, তাদের কাজই তো এরকম অভিযোগ করা, কিন্তু তাদের কথায় যুক্তি একদম নেই এটা কি বলা যাবে? মানে ধরুন, সরকারের ইচ্ছের বিরুদ্ধে যদি অফিসাররা কাটমানি খান, তার মানে তো এটা ধরতে হবে যে প্রশাসনিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে, অরাজকতা চলছে, মাৎসন্যায় চলছে। আর ভোটের ফল মনোমত না হলেই যে IAS IPSদের বদলি হতে হয়, তারা তো জানেন তাদের ভোটের ফল খারাপ হলে তাদের ওপরেই আলটিমেটলি খাড়াটা নামবে, তারা তারপরেও সাহস করে কাটমানি খাবেন, এটা খটকার বিষয়। আরেকটা বিষয়ে খটকা লাগছে, দেখুন প্রত্যেকবার এই যে কাটমানির অভিযোগটা না, সেটা কোনো না কোনো নির্বাচনের পরেই ওঠে কেন বলুন তো? এবারেও তো উঠেছে, কেন উঠলো? এবারেরটা তো আরও ইন্টারেস্টিং। 2019-এর পর মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানির প্রসঙ্গ তুলেছিলেন, সেবার না হয় তৃণমূল বেশ ধাক্কা খেয়েছিল, কিন্তু এবার তো তৃণমূল বেশ ভালো ফল করেছে, 7টা আসন বেড়েছে গতবারের তুলনায়, বিজেপির আসন কমেছে, মানে বিরাট আসন পাবে করেও দেখা গেছে যে ধারে কাছে পৌঁছয়নি, বরঞ্চ গতবারের থেকে নেমে গেছে।
তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত? কারণ আছে, কারণ ভোটের হিসেব খতিয়ে দেখতে গিয়ে যে চিত্রটা সামনে আসছে তাতে তার চিন্তিত না হয়ে উপায় নেই। অত্যন্ত বিচক্ষণ রাজনীতিক তো তিনি, পুরো বিষয়টা খুব সুন্দরভাবে ভবিষ্যৎটাকে দেখতে পান। অন্তত এই ভোট কেন্দ্রিক বিষয়ে তার মতো প্রখর বিচক্ষণতা কেউ দেখাতে পারেন। তৃণমূল কংগ্রেস শহর কেন্দ্রিক দল, কলকাতার হাজরা মোড়ে তার জন্ম। রাজ্যে পালাবদলের 11 বছর আগে তৃণমূল ওই কলকাতা পুরসভা দখল করেছিল, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। শুভেন্দু অধিকারী তো অভিযোগই করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় 10 জনের 6 জনই নাকি দক্ষিণ কলকাতার বাসিন্দা। মানে মোদ্দা কথা হচ্ছে যে শহর কেন্দ্রিক একটা বিষয়, শহরটাই হচ্ছে শক্তির ভর কেন্দ্র। সেই কলকাতায় 40-এর বেশি ওয়ার্ডে এবার তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে এই লোকসভা ভোটের ফলাফলে। বেশ কয়েকটা ওয়ার্ডে বিজেপির সঙ্গে একদম সেয়ানে টক্কর রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে তিনি যদি রাস্তায় না নামতেন তাহলে উত্তর কলকাতাটা বের করতে পারতেন না। মানে কি অবস্থা ভাবতে পারছেন? তাকে নিজেকে নেমে খোদ কলকাতা সামলাতে হচ্ছে। আর শুধু কলকাতা নয়, রাজ্যের বেশ কয়েকটা পুরসভায় বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস পিছিয়ে। শিলিগুড়ি, বাঁকুড়া, এই দুটো জায়গায় তো সবকটা ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে। কয়েকটা পুরসভা এখনও তৃণমূল এগিয়ে রয়েছে, কিন্তু কোনো এমন পুরসভা নেই যেখানে তৃণমূলের ভোট গতবারের তুলনায় কমেনি। 2019-এ কাগজে কলমে এর থেকে অনেক খারাপ ফল হয়েছিল তৃণমূলের, শতাংশের হারেও বিজেপি বেশি ভোট পেয়েছিল, কিন্তু এরকম ভোটের বিভাজন সেবার হয়নি। এটাই সবথেকে ইম্পর্ট্যান্ট। সেবার যেখানে যেখানে তৃণমূল হেরেছিল এক পেশেভাবে হেরেছিল, যেখানে যেখানে জিতেছিল এক পেশেভাবে জিতেছিল। কিন্তু এবার গোটা রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, একটা গোটা রাজ্যেই একটা নির্দিষ্ট প্যাটার্ন দেখা যাচ্ছে। পুরসভায় পিছিয়ে তৃণমূল, গ্রামাঞ্চলে এগিয়ে তৃণমূল। এবার পুরসভাগুলিতে কাদের বাস? শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। গ্রামে থাকেন কৃষিজীবী এবং অপেক্ষাকৃত নিম্নবিত্তরা। এবার যদি মমতা ম্যাজিকেই ভোট হতো তাহলে গ্রামে আর শহরে ভোটের প্যাটার্নটা এত আলাদা হতো না। এই শহুরে মানুষজনের মধ্যে মাসে 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের ওপর নির্ভরতাটা তুলনায় কম। আর তাছাড়া গ্রামে এক ঘরে হয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু শহরে সকলেই তো এক ঘরেই থাকেন। গ্রামের পঞ্চায়েত, সালিশি, নালিশি, এরকম অনেক রকম ব্যবস্থা রয়েছে যেগুলো শহরে থেকে বোঝা সম্ভব নয়, শহরে হওয়াও সম্ভব নয়। কিন্তু যেখানে মানুষ তার সিদ্ধান্তে স্বাধীন, নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন, সেখানে মানুষের প্রথম পছন্দ তৃণমূল হচ্ছে না কেন? এই প্রশ্নটাই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাই ভবিষ্যতের দিকে তাকিয়ে অশনি সংকেত। আর এই প্রশ্নটাই তাই বর্ষিয়ান তৃণমূল নেতা আর লোকসভার সাংসদ সৌগত রায়ের মনেও খোঁচা দিতে শুরু করে দিয়েছে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে টিভি মিডিয়া যেভাবে নিরন্তর তৃণমূলের সমালোচনা করেছে তার একটা প্রভাব শহরাঞ্চলে পড়েছে। সেই জন্যে যেসব জায়গায় আমাদের অনেক বেশি ভোট পাওয়ার কথা সেই ভোট আমরা পাইনি। যারা আমাদের মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত মানুষ ভোট দেয় তারা ভোট দেয়নি। এটা বিজেপির কোনো কৃতিত্বের জন্য নয়, সেটা হচ্ছে যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে তারা বিজেপিকে ভোট দিয়ে দিয়েছে। তাই বিজেপি কিছু না করেও কিছু ভোট পেয়ে গেছে। কলকাতা পুরসভায় 42টা আসনে বিজেপি এগিয়ে। আমি জানি, সেটা ভালোভাবে দেখতে হবে যে কেন ওরা এগিয়ে গেল। রাজ্যের 7-8 জন মন্ত্রী তার নিজের বিধানসভা কেন্দ্রে কেউ 250 থেকে শুরু করে 9000 পর্যন্ত ভোটে তারা ওখানে হেরেছেন। এগুলো চিন্তার ব্যাপার। আমরা ওভারঅল ভালো রেজাল্ট করেছি, কিন্তু কিছু কিছু জায়গায় কেন হেরেছি সেটা পার্টি বিচার বিশ্লেষণ করবে। তার কারণ 2 বছর পর আমাদের বিধানসভা নির্বাচনের মুখোমুখি হতে হবে। সেখানে আরবান ভোটে এই শিফটটা আমাদের স্টাডি করা দরকার। শুধু কলকাতা কর্পোরেশন নয়, মিউনিসিপ্যাল এলাকায় আমরা
ভোট কম পেয়েছে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। বিদগ্ধ রাজনীতিক তো তিনি পুরো বিষয়টা টেলিভিশন মিডিয়ার উপর চাপিয়ে দিলেন, কিন্তু এটাও তো ঘটনা। টেলিভিশন মিডিয়াতে, টেলিভিশনে তো ছবি দেখাতে হয়, সেটাই দেখানো হয় যেটা ঘটে। ফলে ঘটনার একটা প্রভাব যে মানুষের ওপর পড়ছে, এবং সেটা যে ওই 2026-এর বিধানসভা ভোটের দিকে তাকিয়ে তৃণমূলের জন্য একটু হলেও চিন্তার বিষয়, অভিজ্ঞ রাজনীতিক ঠিক বুঝতে পেরেছেন। দেখুন, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথে হাঁটাটা যদি কর্তব্য হয়, তাহলে তো এরকম আরও কাউকে মানে ধরুন উদয়ন গুহকে, তাকে তো মহাজ্ঞানী বলতে হবে। সেই কবে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেছিলেন, ভাবুন তো, যে কোচবিহার লোকসভায় তারা জিতেছেন গ্রামাঞ্চলের ভোটে। দিনহাটা, মাথাভাঙা বা কোচবিহার শহরের মানুষ তৃণমূলকে ভোট দেননি। এখন দেখছি সৌগত রায়ও বুঝেছেন জেলায় জেলায় গ্রামের দিকে এই তৃণমূলের ফলটা ভালো হয়েছে, কিন্তু শহরাঞ্চলের মানুষ তৃণমূলকে ততটা সমর্থন করেননি। এই যাত্রা তৃণমূল গ্রাম দিয়ে শহর ঘিরে ফেলেছে, কিন্তু 2026-এ ওই মাও জেদংয়ের নীতি তারা সফলভাবে রূপায়ণ করতে পারবেন কিনা, মানে গ্রাম দিয়ে ফের একবার শহর ঘিরতে পারবেন কিনা, তা নিয়ে মনে হচ্ছে সৌগত রায়ের মনে সন্দেহ রয়েছে, জানেন তো। এবার সন্দেহ জাগলে সেটা কাটিয়ে ওঠাটাই বুদ্ধিমানের কাজ। আগামী সোমবার রাজ্যের সব পুরপ্রধানদের বোধহয় সেই জন্যই ডাকা হয়েছে। তবে হ্যাঁ, এই বৈঠকটা ডেকেছেন রাজ্যের পুর সচিব, চিঠির নিচে তার সই আছে যখন, তখন ধরে নিতে হবে এটা একটা সরকারি বৈঠক। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এটা সরকারি বৈঠকই হয়, তাহলে তাহেরপুর আর ঝালদা শুধু এই দুটো পুরসভার কর্তাদের কেন ডাকা হলো না? কেন এরাই শুধু বাদ গেল? ঘটনাচক্র কি জানেন তো, ওই তাহেরপুর পুরসভা বামেদের দখলে, আর ঝালদা জিতেছিল কংগ্রেস, তারপর বিভিন্ন রকম পালা বদল ঠদল হয়ে একটা পুরো বোর্ড নিয়ে জটিলতা তৈরি হয়ে গেছে। তাহলে ধরে নেওয়া যায় যে ঝালদার মানুষ তৃণমূলের বিরুদ্ধেই রায় দিয়েছিলেন। কিন্তু বিরোধীদের থাকা এই দুটো পুরসভায়, এই পুরো সরকারি বোর্ডে, সেখানে ব্রাত্য কেন? পুরকর্তাদের সঙ্গে বৈঠকে পুরসচিব ডেকেছেন, সেখানে মুখ্যমন্ত্রীও ওই বৈঠকে থাকতে পারেন। মানে একটা বড় সড়ো লেভেলের কাজকর্ম, পুরসভার কাজকর্ম নিয়ে খতিয়ান টতিয়ান নেওয়া হবে, সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী থাকবেন। তাহলে এদের বাদ দেওয়া হলো কেন? দেখুন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যেরকম প্রধানমন্ত্রীর নির্দেশ মুখ্যমন্ত্রীরা মানতে বাধ্য হন, ঠিক তেমন রাজ্যের নির্দেশ অক্ষরে অক্ষরে পালনের কোনো দায় পুরকর্তাদের আছে কি? এটাই মজা নেই। নির্বাচিত প্রতিনিধিরা পুরো বোর্ড গঠন করেন, তাই সংবিধান অনুযায়ী পুরসভাগুলো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে। সরকারি সিদ্ধান্ত বা সরকারি নির্দেশ মানতে তারা বাধ্য নয়। যদিও দলগত নির্দেশ সেটা একদমই সব কিছুর থেকে পরম শক্তিশালী, চূড়ান্ত, আলটিমেট, কিন্তু সবার ক্ষেত্রে কি তাই? তাই কি ওই ঝালদার তাহেরপুর পুরকর্তাদের ঠিক ভরসা করতে পারছে না রাজ্যের সরকার? এক্ষেত্রে আরেকটা প্রশ্নও তৈরি হচ্ছে, বিরোধীদের হাতে থাকা পুরসভাকে বাদ দিয়ে শুধুমাত্র তৃণমূল পরিচালিত পুরসভাগুলোকে নিয়ে বৈঠক হবে, সেক্ষেত্রে বিরোধীরা আবার বলবেন না তো যে মুখ্যমন্ত্রী নয়, আসলে বৈঠকটা করলেন তৃণমূল নেত্রী, আর রাজ্যে পুরো পরিষভা নিয়ে কথাবার্তা টর্তা এই সমস্ত যা হলো সেগুলো সব বাজে কথা। আসলে শহরাঞ্চলে খারাপ রেজাল্টের ময়নাতদন্ত করতেই পুরকর্তাদের সরকারি বৈঠকে ডেকে পাঠানো হলো। তাহলে কিন্তু আরেকটা গণ্ডগোল হবে, জানেন তো। এই যে সরকার আর শাসক দলের মধ্যে যে বিভাজন, যে সূক্ষ্ম লাইনটা, সেই বিভাজন রেখাটা মুছে যাবে। এবং জানতে ইচ্ছে করবে তাহলে এই 3 বছরে শহুরে মানুষদের মনে যে ক্ষতগুলো তৈরি হয়েছে, যে ক্ষতগুলো লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকাতেও মোছা যায়নি, সেই ক্ষতগুলো মুছে 2026-এ তৃণমূলের জয়টা সুনিশ্চিত করাটাই কি আসল লক্ষ্য? हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। এই যে তাহেরপুর পুরসভা, এইটা তৈরি হওয়ার পরের দিন থেকে
শেষ নির্বাচন হওয়ার পরের দিন থেকে তার সাথে বিমাতৃসুলভ আচরণ চলছে। অন্য পুরসভাগুলো যে গ্রান্ট পাচ্ছে সেটা তাহেরপুর পাচ্ছে না, ঝালদাও পাচ্ছে না। ঝালদায় কাউন্সিলর খুন হয়ে গেলেন, সেই ঘটনার আজ অব্দি কোনো তদন্ত ভালো করে হলো না। তাহেরপুরের নির্বাচনে বামেরা জেতার দিন বিকেলবেলা ওখানকার ওসি বদলি হয়ে গেলেন। তাহলে এই বিমাতৃসুলভ আচরণ নিয়ে কীভাবে উনি সকলের মুখ্যমন্ত্রী হয়ে উঠবেন এটা আমাদের ধারণা নেই। দেখে আর কি হবে, দেখে কি হবে? তার যত মানে পুরপ্রধানরা যদি বলে যে ভাইপো খাবে আর আমরা খাবো না, হ্যাঁ তা হবে না, তা হবে না, তখন কি হবে? ওনার ঘরের ভেতরে যত দুর্নীতিগ্রস্ত লোকেরা আছে, পশ্চিমবঙ্গে অত দুর্নীতিগ্রস্ত লোক, হ্যাঁ, তো আগে নিজের ঘর সামলাক, তারপর বাইরের কর্মীদের বলবে। রাজ্য সরকারের পৌরসভা ছেড়ে দিন, মন্ত্রীর বিভিন্ন দপ্তর ছেড়ে দিন, এমন কোনো জায়গা নেই যেখানে আপনার পয়সা ছাড়া কিছু হবে। হ্যালো করি মাখো তেল, তৃণমূল আমলের নীতি একদম স্পষ্ট, হ্যালো করি মাখো তেল, পয়সা দিন, আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন যে কোনো পৌরসভাতে। আসলে আমার মনে হয় টিভির এফেক্টটা শহরের মানুষের কাছে বেশি, গ্রামের লোকেরা দেখে, সিরিয়াল দেখে বেশি। পরিষেবা নিয়ে কিছু হয়নি, পরিষেবা নিয়ে হলে 19-এ এর থেকে খারাপ রেজাল্ট হয়েছিল। দেখুন, একটা বৈঠক আগামীকাল হবে আর একটা বৈঠক গতকাল হয়ে গেছে। গতকাল অতি গোপনে, এই বৈঠকটা খুব ইন্টারেস্টিং, অত্যন্ত গোপনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করে গেছেন কংগ্রেস জামানার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। এবার কী নিয়ে কথা হয়েছে? ন্যাচারালি গোপন বৈঠক, কেউই প্রকাশ্যে কিচ্ছু বলেননি, ফলে জানার কথাও নয়। আর পি চিদাম্বরমের কাছে তো সাংবাদিকরা ঘেঁষার সুযোগই পাননি। এবার এই জায়গাটাতেই আমরা একটা জিনিসই করতে পারি, কিছুটা গেস করতে পারি। এটা দেখুন, এটার দায় কাউকে নিতে হবে না, কিন্তু আমরা ঘটনা পরম্পরার কিছু বিশ্লেষণ করে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা তো করতেই পারি। দেখুন, গতকাল পি চিদম্বরমের সঙ্গে বৈঠকের পরেই কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী নিয়ে? তা 3টে ফৌজদারি আইন যা গত লোকসভার শেষ অধিবেশনে পাশ হয়েছিল, সেটা কার্যকর হওয়ার কথা এবারের জুলাই মাসে, সেটা অবিলম্বে ওই আইনগুলোকে কার্যকর না করতেই অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। কারণ হিসেবে জানিয়েছেন যে 2 কক্ষ মিলিয়ে সেই সময় প্রায় 150 জন সাংসদ সাসপেন্ডেড ছিলেন, সেই সময় বিলটা পাশ হয়েছিল, তাই এখন আপাতত যেন ওটাকে কার্যকর না করা হয়। ঘটনা হচ্ছে, পরপর ঘটনাগুলো সাজান। পি চিদম্বরম বৈঠক করার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, ফলে আলোচনা শুরু হয়েছে। এবং প্রশ্ন হচ্ছে, চিদম্বরম যদি হাইকমান্ডের দূতই হন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখার বার্তা নিয়ে কেন দেখা করতে আসবেন? দেখুন, কংগ্রেস তো সরাসরি নিজেরাই এই চিঠিটা লিখতে পারত। এখানেই দ্বিতীয় সম্ভাবনার কথা মাথায় আসছে। দেখুন, দিল্লিতে ইন্ডিয়া ঐক্যের বৈঠকে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করেছিলেন? আলাদাভাবে অখিলেশ যাদবের সাথে বৈঠক করেছিলেন। তারপর মুম্বাই গেছিলেন, সেখানে গিয়ে উদ্ধব ঠাকরের সাথে দেখা করেছিলেন। আর তারপর যখন শেয়ার কেলেঙ্কারির অভিযোগ নিয়ে তৃণমূলের একটা প্রতিনিধি দল ওই সেবি অফিসে গেছিল, তারা সেখানে বিক্ষোভ দেখিয়েছিল। আর সেবার তৃণমূলের প্রতিনিধিরা শরদ পাওয়ারের সাথে দেখা করেছিলেন। তাহলে একটা বুঝতে পারছিলেন তো, একটা ঐক্যের, একটা জোটের ভেতর একটা নয়া জোট তৈরি হচ্ছিল। এটাকে চক্রের ভেতর চক্রও বলতে পারেন। কিন্তু তৃণমূল যদি জোটের ভেতরে জোটের উদ্যোগে পা বাড়ায়, তাহলে তো কংগ্রেসের চোট খাওয়া অনিবার্য। চিদম্বরম কি সেটা বোঝাতেই এসছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেন রং রুটে পা না বাড়ান, তাতে তাদের লাভের থেকে ক্ষতির পরিমাণ বেশি। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। বৈঠক কোন অসুবিধে কী আছে? তো এর আগেও চিদম্বরম সাহেব আমাদের হোম মিনিস্টার ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, প্রাক্তন অর্থমন্ত্রী। তো প্রাক্তনরা বৈঠক করবে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এক সময়, প্রাক্তনদেরও বৈঠক করতে কোনো অসুবিধা নেই। চিদম্বরম সাহেবের মিটিং হয়েছে, আমি কি জানি কি মিটিং হয়েছে? আমাকে যদি বলে হতো জানতাম। চিদম্বরম সাহেব মমতা ব্যানার্জি মিটিং হওয়ার মধ্যে কি কোনো অপরাধ আছে কি? মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে চিদম্বরম সাহেব ওকালতিও করেছেন।
वकील भी है। কি করে তো উকিলও সে, আমি কি করবো? বাংলায় রাজ্য কংগ্রেস তারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে অক্সিজেন দিয়ে চলছিল এবং তৃণমূলকে কুৎসা আক্রমণ সমস্ত রকমভাবে ক্ষতি করার চেষ্টা করে মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। ফলে দিল্লির জাতীয় স্তরের যে রাজনীতি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস, সেখানে যে তৃণমূল কংগ্রেস যে বিকল্প জোটের যে আধার ইন্ডিয়া, তাতে দায়িত্বশীল ভূমিকা পালন করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। খেয়াল করে দেখুন, অধীর চৌধুরী জানেন না যে তার পার্টির কেন্দ্রীয় নেতা নবান্নে এসে কি বৈঠক করে গেলেন, কিন্তু কুণাল ঘোষ ঠিক বুঝিয়ে দিলেন কি নিয়ে কথা হয়েছে। এরপর যদি এই প্রদেশ কংগ্রেসের মধ্যে একটা বঞ্চিত ফিলিং আসে, দোষ দেওয়া যায় বলুন তো? গোয়ায় ওই বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে পি চিদম্বরম কিন্তু একটা বিরূপ মন্তব্য করেছিলেন। তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা পরোক্ষে বাকযুদ্ধ হয়েছিল সে সময়। আর এখন সেই চিদম্বরমই হাইকমান্ডের দূত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সকাশে এসে হাজির। ভোটের আগে অভিষেক যখন রাহুল গান্ধীর কাছে জোট প্রস্তাব নিয়ে গেছিলেন, তখন রাহুল গান্ধী কি বলেছিলেন? অধীর চৌধুরীকে প্রশ্ন করে জানাবেন। এখন যখন হাইকমান্ড থেকে নবান্নে দূত এলো, প্রস্তাব এলো কিছু, অধীর চৌধুরী কিছু জানলেন না, ভাবা যায়। তবে হ্যাঁ, তৃণমূলের অভিযোগ যে অধীর চৌধুরীর একরোখা মনোভাবের জন্যই বাংলায় ইন্ডিয়া জোটটা কার্যকর হয়নি, না তো বাংলায় বিজেপির আসন নাকি আরও কয়েকটা কমতো, আর কংগ্রেস 1 থেকে বেড়ে 2 অথবা 3 হতো। দেখুন, এই কথাগুলো মানে যেটা তৃণমূলের দাবি, সেগুলো ভোট সংক্রান্ত বিষয়, তো যোগ বিয়োগটা পরিষ্কারভাবে করা যায়, সেটা নিশ্চয়ই করেছেন কংগ্রেসের হাইকমান্ড, এবং তাদের হয়তো তৃণমূলের এই যুক্তিটা তারপর মনেও ধরেছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। কখনো কখনো এই কথা বলা হচ্ছে যে আপনি সভাপতির পদ ছেড়ে দিতে চাইছেন, এই নিয়ে স্পষ্ট করে মানে আপনাদের কাছে জানতে। আমি কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যে থেকে সভাপতি হয়েছে, সে তো ভারতবর্ষের আর কোনো রাজ্যের সভাপতি হয়নি। এবার করবেন তখন দেখতে পাবেন আপনারা, আমি তো অস্থায়ী সভাপতি হইনি। আপনি ছেড়ে দিতে চেয়েছেন? আমি তো অস্থায়ী, এমনি অস্থায়ী সভাপতি, জোর করে কি বলাবেন আর আমাকে? মল্লিকার্জুন খাড়গে স্যার যে থেকে সভাপতি হয়েছে, সেই থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী লেগেছে। আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কে থাকছে না থাকছে। 1, নিজেদের সাংগঠনিক দুর্বলতা; 2, জাতীয় রাজনীতির বিজেপি বিরোধী বিকল্প মঞ্চে তৃণমূলের গুরুত্ব সম্মান না বুঝে সেই জায়গায় বাংলায় এসে তৃণমূলের ক্ষতি করে বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করা। আর 3, সিপিএমের সঙ্গে জোট করা, যেটা প্রকৃত কংগ্রেসিরা কখনো মেনে নেবে না। এগুলো আমরা বারবার বলে এসেছি। ফলে কংগ্রেস ভরপুর ডুবেছে। এখন সেখানে দাঁড়িয়ে যারা নেতৃত্বে ছিলেন, তাদের নেতৃত্ব বাংলার মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, তাদের কথা বাংলার মানুষ শোনেনি। এবার তাদের দলের মধ্যে কে কী করবে তারা বুঝবে। খাড়গে অধীরদা ইস্তফা দিলেন, বললেন খাড়গে করবে। হ্যাঁ, এটার উত্তর আমি কি দেবো? ওদের দলের ব্যাপার। এখন 99টা না কটা আসন পেয়েছে, এখন সেই আসনে অধীরদা বসতে পারিনি, স্বাভাবিক হতাশা থাকবে। দেখুন, অধীর চৌধুরী তিনি নিজেকে অস্থায়ী বলে এক্স্যাক্ট কি বোঝাতে চাইলেন, বা যেটা চারপাশে ছড়িয়ে গেছে যে তিনি ছেড়ে দিয়েছেন, সেই বিষয়টাকে তিনি কিভাবে ঘুরিয়ে দিতে চাইলেন, কিংবা সেইটা নিজের মুখে কেন বললেন না, সেগুলো সবই তো তিনিই বলতে পারবেন। কিন্তু কুণাল ঘোষ তিনি কীরকম গুছিয়ে কারণগুলো বলে দিলেন। এবার খেয়াল করে দেখুন, কুণাল ঘোষ এই মুহূর্তে তার দলের ঘোষিত মুখপাত্র নন, কিন্তু বিজেপি নেতারা যখন ওই কোথাও গিয়ে দিলীপ ঘোষকে এক ঘরে করে দিয়েছিলেন, তখন তার হয়ে মুখ খুলেছিলেন কুণাল ঘোষ। এবার অধীরের হয়ে খানিকটা মুখ খুললেন। এবার বিজেপি নেতারাও যদি আবার অধীর চৌধুরীর পক্ষে মুখ খুলতে শুরু করেন, তাহলেও মনে হচ্ছে অবাক হওয়ার কিছু থাকবে না। এই জিনিসটায় নেতাদের যে একটা পারস্পরিক সহানুভূতি এবং ভাব ভালোবাসা না, এটা যদি ভোটের সময়, ভোটের আগে আর ভোটের পরে থাকতো, তাহলে কিন্তু
খুব ভালো হতো, জানেন তো। তাহলে ফালতু ফালতু এই কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করে এভাবে মরতেন না। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.